আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিছু ফ্যামিলিগত সমস্যার কারণে অনেক দিন চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, তো এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও চ্যানেলে আপলোড করা হবে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইংলিশ কোর্স ফর ইউনিভার্সিটি মেডিকেল অ্যাডমিশন, বিসিএস জব, নিবন্ধন পরীক্ষা এর উপর একটা প্লে লিস্ট অলরেডি আমরা চ্যানেলে আপলোড করেছিলাম। তো সেখানে অলরেডি 6টি ক্লাস আপলোড করা হয়েছে এবং গত ক্লাসের আলোচ্য বিষয় ছিল হচ্ছে অ্যাডভার্ব, এবং সেখানে আমরা অ্যাডভার্ব সম্পর্কে শিখেছিলাম এবং সেখান থেকে অ্যাডভার্বের উপরে বিভিন্ন পরীক্ষায় যে সকল প্রশ্ন আসছিল সেগুলো আমরা সলভ করেছিলাম। তো আজকের ক্লাস নাম্বার 7-এ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভার্ব। আজকে আমরা ভার্ব সম্পর্কে শিখব। তো প্রথমেই আমি বলে নিই যে ভার্ব টপিকটি আসলে অনেক হিউজ। এ সম্পর্কে আলোচনা করতে গেলে এক ক্লাসে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য আজকে ভার্ব সম্পর্কে আমি পার্ট 1 রেখেছি। আসলে ভার্ব সম্পর্কে দুইটি পার্ট হবে, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। তো আজকে হচ্ছে পার্ট 1। আর পার্ট 1-এ আমরা যে সকল বিষয়গুলো শিখতে পারবো, আজকের আলোচ্য বিষয়ের আমাদের যে টপিকসটি সেটি হচ্ছে আজকে আমরা ভার্ব সম্পর্কে আসলে কি শিখতে পারবো। প্রথমে আমরা যেটি শিখতে পারবো সেটি হচ্ছে ফরমেশন অফ ভার্ব। এরপরে আমরা যেটি শিখতে পারবো সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, স্টেট ভার্ব। স্টেট ভার্বের পরে আমরা যেটি শিখতে পারবো সেটি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এরপরে হচ্ছে কগনিট ভার্ব শিখতে পারবো, গ্রুপ ভার্ব শিখতে পারবো। এছাড়াও আমরা খুবই গুরুত্বপূর্ণ আমরা ক্লাসটির শেষের দিকে যেটি শিখবো সেটি হচ্ছে, যেটা আমরা সবাই ধরতে গেলে ম্যাক্সিমাম মানুষই আসলে আমরা এই মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর ব্যবহার সম্পর্কে আমরা ভালোভাবে অবগত না, যার কারণে আমরা এগুলো থেকে ভালোভাবে সেন্টেন্স মেক করতে পারি না। আর বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে এগুলো থেকে প্রশ্ন প্রচুর এসে থাকে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা ক্লাসের শেষের দিকে আলোচনা করব। এরপরে আমরা লাস্টে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্পর্কে। আর প্রতিটি টপিক্সের সাথে অবশ্যই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করা হবে। সো ক্লাসটি আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে করবেন। সো আমার সাথেই থাকুন। প্রথমেই আমরা শিখব হচ্ছে ফরমেশন অফ ভার্ব। ফরমেশন অফ ভার্ব এটি আসলে আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন যে আসলে এটা আসলে কি, টপিকটি আসলে কি। কারণ আপনারা অ্যাডভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভের ক্লাসগুলোতে দেখেছিলেন যে ওখানে আমরা ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, ফরমেশন অফ অ্যাডভার্ব এবং ফরমেশন অফ নাউন এগুলো শিখেছিলাম। অর্থাৎ কি ফরমেশন থাকলে আমরা চিনতে পারবো বা কি ফরমেশনগুলো আসলে যুক্ত হয়ে একটি নাউন অথবা একটি অ্যাডভার্ব এবং এখানে একটি ভার্ব আসলে তৈরি হয়, সেগুলো হচ্ছে ফরমেশন। আসলে এখানে আমরা ভার্বের কিছু ফরমেশন শিখব, যে ভার্বের সাথে মানে ভার্ব কি জিনিস যুক্ত হয়ে আসলে একটা ভার্ব তৈরি হতে পারে একটা নাউন থেকে অথবা একটি অ্যাডজেক্টিভ থেকে। সো আমরা প্রথমেই নাউন থেকে কিভাবে আমরা একটি ভার্ব তৈরি করতে পারি সেটা এখন শিখব। তো নাউনের কিছু জিনিস হচ্ছে কিছু ওয়ার্ড যেগুলো নাউনের পূর্বে বসে ভার্ব তৈরি করতে পারে, আবার নাউনের শেষে বসেও ভার্ব তৈরি করতে পারে। তো আমরা পূর্বেরটা আগে দেখি। নাউনের পূর্বে ডি এবং হচ্ছে এম এই দুটি বিষয় যুক্ত হয়ে একটি নাউন সাধারণত ভার্ব হয়ে থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রস্ট এটি একটি নাউন, আমরা জানি সবাই, এবং এটার সাথে আমরা যদি ডি যোগ করি তাহলে সেটি হয়ে যায় হচ্ছে ভার্ব, অর্থাৎ ডিফ্রস্ট একটি কিন্তু ভার্ব হয়ে গেল। এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। আর এগুলো সাধারণত কোন নাউনের সাথে যুক্ত হবে এগুলোর জন্য আপনারা বিভিন্ন বইয়ে এগুলো পেয়ে যাবেন, খুব সুন্দর করে এগুলো লেখা আছে, যে কোনো গ্রামার বইয়ে, সেখান থেকে আপনারা এগুলো পড়ে নেবেন। কারণ সবগুলো এখানে ইনক্লুড করা আসলে পসিবল না, যেহেতু এগুলো বইয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। এরপরে হচ্ছে বাল্ম একটি নাউন, এর সাথে আমরা যদি এইটি যুক্ত করি তাহলে সেটি কি হয়ে গেল দেখুন, ইমবাল্ম, এবং যেটি হচ্ছে একটি ভার্ব। আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন বিষয়টি। এরপরে আমরা যদি দেখি নাউনের শেষে কি যুক্ত হয়ে আসলে ভার্ব হয়। নাউনের শেষে IFY এটি যুক্ত হয়ে একটা নাউন ভার্ব হয়ে যায়। যেমন আমরা যদি এখানে দেখি অ্যাসিড আমরা সবাই জানি একটি নাউন,
এবং অ্যাসিডের সাথে যদি আমরা IFY যুক্ত করি তাহলে সেটি কি হয়ে যায়, অ্যাসিডিফাই। ঠিক আছে, অ্যাসিড শব্দের অর্থ আমরা জানি অম্ল, আর এখানে অ্যাসিডিফাই জিনিসটা হচ্ছে ভার্ব, যার শব্দের অর্থ হয়ে যায় অম্লিত করা। ঠিক আছে, এরপরে আমরা দেখি হচ্ছে IZE অথবা ISE, এটা যুক্ত হয়েও কিন্তু একটি নাউন, অর্থাৎ এগুলো কোনো নাউনের শেষে বসে সে নাউনটি কিন্তু ভার্ব হয়ে যায়। যেমন আমরা প্রতি একটা এক্সাম্পল দেখি এখানে, অ্যাগনি। অ্যাগনি এটা একটি নাউন, যদি অ্যাগনির সাথে আমরা IZE এটা যুক্ত করে দেই তাহলে সেটি কিন্তু ভার্ব হয়ে যাবে। যেমন আমরা এখানে কি করব, আমরা জানি ওয়াইটা সবসময় আই হয়ে যায়, অ্যাগোনাইজ, এখানে জিনিসটা হয়ে যাবে অ্যাগোনাইজ, তখন এটা কিন্তু ভার্ব হয়ে যাবে। সো আমরা এবার আসলে আমরা এখন ইতিমধ্যে শিখে গেলাম যে নাউনের পূর্বে কি কি বসে একটা ভার্ব হয় একটা নাউন, এবং নাউনের শেষে কি কি বসে একটা নাউন ভার্ব হয়ে যায়। এই ফরমেশনগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শিখে গেলাম। আশা করছি আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। যে কোনো বইয়ে গেলে আপনারা এগুলো, যে কোনো গ্রামার বই থেকে আপনারা এগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। এরপরে আমরা চলে আসি অ্যাডজেক্টিভে, যে অ্যাডজেক্টিভের সাথে কি কি যোগ হয়ে সাধারণত একটি অ্যাডজেক্টিভ ভার্ব হয়ে যায়। একটি অ্যাডজেক্টিভের পূর্বে যদি RE অথবা EN যুক্ত হয় তাহলে কিন্তু সেই অ্যাডজেক্টিভটা একটি ভার্বে পরিণত হয়। যেমন আমরা বলতে এখানে নিউ দেখতে পাচ্ছি, নিউ কি, নিউ একটি অ্যাডজেক্টিভ, আমরা সেটা সবাই জানি। এবং নিউর সাথে যদি আমরা RE এটা যদি যুক্ত করি তাহলে সেটা কি হয়ে যায়, দেখুন RENEW, রিনিউ। রিনিউ কিন্তু একটি ভার্ব, অর্থাৎ নিউ অ্যাডজেক্টিভ এর সাথে আমরা RE যুক্ত করে কিন্তু একটা ভার্বে পরিণত করতে পারলাম। আচ্ছা, তারপরে আমরা দেখি এইবল। এইবল একটি অ্যাডজেক্টিভ, আমরা সবাই জানি। এইবলের সাথে আমরা যদি EN যুক্ত করি তাহলে সেটি কি হয়ে যায়, সেটি হয়ে যায় একটি ভার্ব। যেমন এইবলের সাথে আমরা ENটা পূর্বে যোগ করলাম, ইনেবল, তাহলে কি হয়ে গেল, কি হয়ে গেল, এটা এনেবল, যেটি একটি ভার্ব। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে কী কী যুক্ত হয়। অ্যাডজেক্টিভের শেষেও EN যুক্ত হয়। অ্যাডজেক্টিভের পূর্বেও যেভাবে EN যুক্ত হয়েছিল ঠিক তেমনি অ্যাডজেক্টিভের শেষেও কিন্তু EN যুক্ত হয়ে ভার্বে পরিণত হতে পারে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, লাইট। লাইটের লাস্টে যদি আমরা, লাইট একটি অ্যাডজেক্টিভ আমরা জানি, এবং লাইটের শেষে যদি আমরা ENটা যুক্ত করি তাহলে কি হয়, লক্ষ্য করুন, লাইটেন, আলোকিত করা। তো সেক্ষেত্রে এটি কিন্তু একটি ভার্ব হয়ে গেল, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে কিন্তু অ্যাডজেক্টিভের পরে যদি আমরা কোনো EN যোগ করি তাহলে সেটি কিন্তু কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। এরপরে আসি আমরা ATE অথবা TE, এটি যুক্ত হয় কিভাবে, একটি ভার্ব হয়। অ্যাডজেক্টিভের শেষে এই দুটি বিষয় যোগ হয়েও কিন্তু ভার্ব হতে পারে। যেমন ক্যাপটিভ। তো ক্যাপটিভ এর সাথে আমরা ATE যুক্ত করব, তাহলে সেটা কি হয়ে যায়, দেখুন ক্যাপটিভেট, এটি কিন্তু একটি ভার্ব। ATE যুক্ত করে আমরা সেটাকে ভার্ব তৈরি করে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করি যেগুলো বিগত বছর বিভিন্ন পরীক্ষায় আসছিল এই টপিক্সটার উপরে। আমি একটা কথা বলে নিই এগুলো প্র্যাকটিস করার আগে, সেটি হচ্ছে আপনারা এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নেবেন বই থেকে, কারণ এগুলো যদি আমি সবগুলো দিতে চাই তো এগুলো আসলে অনেক ক্লাসটি অনেক লং হয়ে যাবে, সকল ইনফরমেশন আপনাকে আসলে দেওয়া পসিবল হবে না এক ক্লাসের মাধ্যমে। সেজন্য আমি জাস্ট বোঝানোর স্বার্থে এটা ইনক্লুড করছি। তো আপনারা কি করবেন, এটা সুন্দর করে বই থেকে পড়ে নেবেন যে কোন কোন, যেমন এখানে কিন্তু অ্যাসিডের সাথে IFY যুক্ত হয়েছে, অ্যাসিডের সাথে কিন্তু IZT যুক্ত হয় না। ঠিক আছে, আবার নিউর সাথে RE যুক্ত হয়, নিউর সাথে কিন্তু আবার EN যুক্ত হয় না। কথা কি বোঝা গেছে? যেমন NEW এরকম কিন্তু হয় না, হয় রিনিউ। আবার এইবলের সাথে কিন্তু RE যুক্ত হয় না, যে রিনেবল এরকম হয় না। এইবলের সাথে সবসময় EN যুক্ত হবে হচ্ছে এনেবল। তো এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে বইয়ে যে সকল বিষয়গুলো এভাবে দেয়া আছে, বই সাজায় সুন্দর করে দেয়া আছে, আপনারা জাস্ট 2-3 বার করে পড়লেই বিষয়টি আসলে আপনাদের আয়ত্তে চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা প্র্যাকটিস করে নেবেন, তারপরে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেন সেগুলো সলভ করবেন এর উপরে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করি। এখানে প্রথমেই যে কোশ্চেনে দেখতে পাচ্ছেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ আ ভার্ব, নিচের কোন ওয়ার্ডটি ভার্ব। এখানে আমরা দেখব আসলে কোনটি ভার্ব। যেমন এখানে লেখা আছে প্রথমে হচ্ছে জয়াসলি, এটা হবে না। তারপরে গ্লোরিফাই, আমরা দেখতে পাচ্ছি এখানে IFE যুক্ত আছে,
সো IFE যুক্ত থাকার কারণে এই ওয়ার্ডটি কিন্তু হয়ে যাবে কি, এই ওয়ার্ডটি হয়ে যাবে একটি ভার্ব। আমরা শিখেছিলাম এখানে কোনো একটি অ্যাডজেক্টিভের সাথে যদি কোনো একটি নাউনের সাথে যদি নাউনের শেষে যদি IFYটা থাকে তাহলে সেটি কিন্তু একটি ভার্ব হয়ে যায়। যেমন এখানে দেখতে পাচ্ছি গ্লোরি, যেটি ছিল একটি নাউন এবং তার সাথে IFYটা যুক্ত হয়ে সেটি হয়ে গেছে কি একটি ভার্ব। সেকেন্ড কোশ্চেনটি আমরা লক্ষ্য করি, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি। তো শর্টলি এইটার ভার্ব ফর্মটা আসলে এখানে কোনটি সেটাই আপনাকে খুঁজে বের করতে বলছে। তো এখানে সি নাম্বার লক্ষ্য করুন, শর্টেন। তো এখানে শর্ট যেটি হচ্ছে, শর্টের শেষে কিন্তু আমরা ইএন যোগ করলাম। আমরা দেখেছিলাম অ্যাডজেক্টিভের শেষে যদি ইএন যোগ করা হয় তাহলে সেটি কিন্তু হয়ে যায় কি একটি ভার্ব। সো এখানে আমরা শর্টের সাথে ইএন যুক্ত করলাম। শর্ট যেহেতু একটি অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভ এই শর্ট অ্যাডজেক্টিভের শেষে সবসময় ইএন যুক্ত হয়, সেটি ভার্ব হয়। সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3 নাম্বার লক্ষ্য করুন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ভার্ব। একদম এই কোশ্চেনটার মতো। তো এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে নিচের কোনটি আসলে ভার্ব। এ নাম্বার দেখতে পাচ্ছি হি ইজ ডিপেন্ডেন্ট অন আস। 2 নাম্বার দেখতে পাচ্ছি আই ক্যান রিলিভ ইউ। এখানে লক্ষ্য করুন আই ক্যান, আমরা এখান থেকে লক্ষ্য করি এটা কিন্তু এখানে কোনো এখান থেকে আমি দিইনি, এটা আসলে এটা মেডিকেল পরীক্ষা আসছিল, তো সেক্ষেত্রে আমি এটা ইনক্লুড করলাম যে ক্যান হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব। তো মোডাল অক্সিলারি ভার্ব কি সেটা আপনারা হয়তো জানেন। এই সম্পর্কে আমি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করছি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভার্ব সম্পর্কে। আমি আসলে ভার্বের একদম বেসিকটি নিয়ে আসলে আলোচনা করতেছি না, এটা সম্পর্কে যেহেতু আমি আলোচনা করেই ফেলছি। সো আমি এখন চেষ্টা করতেছি যে ভার্বের আরও অনেক ইনফরমেটিভ টপিকসগুলো আলোচনা করার জন্য। তো যারা এই অক্সিলারি ভার্ব সম্পর্কে তেমন একটা অবগত না তাদেরকে আমি সাজেস্ট করব সেই ক্লাসগুলো দেখে আসার জন্য, এবং ভিডিওর ডিসক্রিপশনে সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি ক্যান একটি মোডাল অক্সিলারি ভার্ব। সো আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো এরপরে ক্যানের পরে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি এটি অবশ্যই কী হবে, একটি ভার্ব হবে। সো অ্যান্সার হবে বি। সো আমরা কিন্তু ফার্স্ট যে টপিকটি সেটি আমরা অলরেডি শিখে ফেললাম, যে ফরমেশন অফ ভার্ব আসলে কী এবং আসলে কীভাবে হয় সেটা আমরা অলরেডি শিখে ফেললাম, এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনও সলভ করলাম। এরপরের টপিকটি আমরা লক্ষ্য করি। নেক্সট যে টপিকটি আমরা দেখতে পাচ্ছি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। ভার্বকে তার অবজেক্ট আছে কিনা তার উপরে ভিত্তি করে ভার্বকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং অন্যটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্ব কি এবং ইনট্রানজিটিভ ভার্ব কি এর উপরে কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে, ভালো করে দক্ষতা অর্জন করতে হবে, কেননা এর উপরে কিন্তু বিভিন্ন পরীক্ষায় খুব বেশি প্রশ্ন এসে থাকে। তো এখানে প্রথমে আমরা শিখব ট্রানজিটিভ ভার্ব আসলে কি। ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে, জাস্ট এতটুকু মনে রাখবেন যে ভার্বের অবজেক্ট থাকে বা অবজেক্ট খুঁজে পাওয়া যায় সেই ভার্বগুলোকে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ফর এক্সাম্পল, দি বয় রিডস আ বুক। এখানে লক্ষ্য করুন দি বয় এটি সাবজেক্ট, রিডস একটি ভার্ব এবং আ বুক হচ্ছে অবজেক্ট। এখানে একটা নোট আমি দিয়ে রেখেছি, সেটা হচ্ছে ইফ উই আস্ক দ্য ভার্ব উইথ হোয়াট অর হুম উই উইল গেট অবজেক্ট। আমরা যদি ভার্বকে ইফ উই আস্ক দ্য ভার্ব, যদি আমরা ভার্বকে কোশ্চেন করি হোয়াট অর হুম দ্বারা, উই উইল গেট অবজেক্ট, আমরা অবজেক্ট পেয়ে যাব। যেমন এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা কোশ্চেন করি হোয়াট দ্বারা, যে হোয়াট ডাজ দ্য বয় রিড, বালকটি কি পড়ে, অ্যান্সার কি আসবে, অ্যান্সার আসবে আ বুক, অর্থাৎ বালকটি একটি বই পড়ে। তো এখানে অবজেক্ট কি পাইলাম আমরা, আ বুক, যেটা আমরা অ্যান্সারে পেয়ে যাব সেটি হচ্ছে আমাদের এখানের অবজেক্ট। সো এই সেন্টেন্সে কিন্তু এই রিডসের একটি অবজেক্ট এখানে আছে, যেহেতু অবজেক্ট আছে সেহেতু রিডস একটি ট্রানজিটিভ ভার্ব। আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে আসব ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। ইনট্রানজিটিভ ভার্ব আসলে কি, যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ কি, যে ভার্বের অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ কি, যে ভার্বের অবজেক্ট থাকে না। ফর এক্সাম্পল, দি ডোর ওপেনড অটোমেটিক্যালি।
তো এখানে আমরা যদি এটাকে হোয়াট অথবা হোম দিয়ে কোশ্চেন করি তাহলে কোনো অ্যান্সার পাবো কিনা দেখি, যে হোয়াট ডাজ দ্য ডোর ওপেন্ড, কোশ্চেন কোনো অ্যান্সার বের হতেছে? এখানে কোনো অবজেক্ট পাচ্ছি আমরা? পাচ্ছি না, কারণ এখানে অটোমেটিক্যালি কিন্তু কোনো অবজেক্ট না। অটোমেটিক্যালি আমরা যারা অ্যাডভার্বের ক্লাসটা করেছিলাম তারা হয়তো বুঝতেই পারতেছি যে এটি একটি অ্যাডভার্ব, কারণ এটি কি ভার্বকে মডিফাই করতেছে। সো এই সেন্টেন্সে কোনো অবজেক্ট কিন্তু এই ওপেনের কোনো অবজেক্ট কিন্তু এখানে নাই, অর্থাৎ ওপেনের কোনো অবজেক্ট এখানে প্রয়োজন পড়তেছে না। সেক্ষেত্রে ওপেন্ড একটি ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা এখন কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করি। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন ফায়ার বার্নস, সেন্টেন্স এতটুকুই, ফায়ার বার্নস। হোয়াট কাইন্ড অফ ভার্ব বার্ন ইজ? এখানে বার্নস এটি কোন ধরনের ভার্ব এটা আপনাকে খুঁজে বের করতে হবে এই সেন্টেন্স থেকে। তো এখান থেকে দেয়া আছে পজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব। তো এখান থেকে কী বের করতে পারতেছি? এখানে বার্নসের কি কোনো অবজেক্ট আছে? বার্নসের কোনো এখানে অবজেক্ট যেহেতু নাই, সেক্ষেত্রে আমরা এখানে কি নির্দ্বিধায় এটাকে বলে দেবো হচ্ছে এটি ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছি হি রাইটস আ লেটার। এখানে হি রাইটস আ লেটার এতটুকুই সেন্টেন্স। ইন দিস সেন্টেন্স রাইট ইজ আ, রাইট আসলে কি? এই যে রাইটে দেখতে পাচ্ছি এটা আসলে কি? এটি কি পজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, নাকি ইনট্রানজিটিভ ভার্ব, নাকি কপুলেটিভ ভার্ব? এখানে দেখতে পাচ্ছি রাইটস কি পরে আ লেটার, তার মানে এখানে কিন্তু আমাদের একটি অবজেক্ট আমরা রাইটের পেয়ে গেলাম। সেক্ষেত্রে যেহেতু রাইটের একটি অবজেক্ট আছে সেক্ষেত্রে এটি হবে একটি ট্রানজিটিভ ভার্ব। সো আশা করি আপনারা ট্রানজিটিভ ভার্ব কি এবং ইনট্রানজিটিভ ভার্ব কি সেটি ভালোভাবে বুঝতে পেরেছেন। নেক্সট, ফ্যাক্টিটিভ ভার্ব অ্যান্ড কগনেট ভার্ব। তো আমরা যেহেতু ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বটি শিখে ফেলেছি, তো এই রিলেটেড আমাদের 2টি ভার্ব আছে, সেটি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব এবং হচ্ছে কগনেট ভার্ব। এ সম্পর্কে আমাদের এখন শিখতে হবে। তো ফ্যাক্টিটিভ ভার্ব আসলে কি? এখানে সংজ্ঞাটা দেখতে পাচ্ছেন, যখন কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও, আমরা জানি ট্রানজিটিভ ভার্বের অবশ্যই কি থাকবে? অবজেক্ট সেটা থাকবে। সেই অবজেক্টটা থাকা সত্ত্বেও অতিরিক্ত কোনো ওয়ার্ড এর সাহায্য ছাড়া সেই অবজেক্টটি থাকা সত্ত্বেও কিন্তু পূর্ণ একটি অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। বিষয়টা আসলে খুবই ইজি, যে যখন কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও, আমরা জানি ট্রানজিটিভ ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। সেই সাবজেক্টটা থাকা সত্ত্বেও সেই অবজেক্ট বা সেই ওয়ার্ডটি অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া পূর্ণ একটি অর্থ প্রকাশ করতে পারে না, তখন তাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এবং কগনেট ভার্ব হচ্ছে যে সকল ইনট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় কোনো ওয়ার্ডকে অবজেক্ট রূপে গ্রহণ করে, ওই সকল ভার্বকে বলে কি? কগনেট ভার্ব। অর্থাৎ ইনট্রানজিটিভ, যে সকল ইনট্রানজিটিভ ভার্বটা থাকতে হবে ইনট্রানজিটিভ ভার্ব, এবং সেই ইনট্রানজিটিভ ভার্বটি যখন তার সমজাতীয় কোনো অবজেক্ট, কোনো ওয়ার্ডকে অবজেক্ট রূপে গ্রহণ করবে, ওই সকল ভার্বকে কগনেট ভার্ব বলা হয়। আমরা কিছু এক্সাম্পল দেখলে বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবো। সো এখানে প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বরে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেইন। তো এখানে লক্ষ্য করুন, দে ইলেক্টেড হিম, এখানে কিন্তু ইলেক্টেড হচ্ছে ভার্ব এবং ক্যাপ্টেইন হচ্ছে এখানে অবজেক্ট। এটা আমরা ভালো করে বুঝতে পারতেছি, কারণ হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সো হিম এখানে অবশ্যই অবজেক্ট। বাট এখানে যদি আমরা অর্থের দিক থেকে লক্ষ্য করি, যে তারা নির্বাচিত করেছে তাকে, কি নির্বাচিত করেছে? এখানে অবজেক্ট থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই সেন্টেন্সের পূর্ণ অর্থটা পাচ্ছি না। যেহেতু পূর্ণ অর্থটা পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের অন্য কোনো ওয়ার্ড নিয়ে আসতে হবে, এবং সেজন্য আমরা একটা অন্য ওয়ার্ড নিয়ে আসলাম, সেটা হচ্ছে ক্যাপ্টেইন। সো এইখানে কিন্তু এই ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও অন্য একটা ওয়ার্ডের সাহায্য নিয়ে তারপরে এই পুরো সেন্টেন্সের একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে হয়েছে। সেজন্য এই ইলেক্টেড কিন্তু একটি হবে ফ্যাক্টিটিভ ভার্ব। কেননা আমরা একটু আগে ফ্যাক্টিটিভ ভার্বের কি একটা সংজ্ঞা শিখেছিলাম, যে যখন কোনো ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া, যে এর অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ড, এই ওয়ার্ডের সাহায্য ছাড়া কিন্তু এই পুরো সেন্টেন্সটা পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারতেছে না। সেজন্য এই ওয়ার্ডটি কী হবে? এখানে দেখতে পাচ্ছি হেয়ার ইলেক্টেড ইজ, ইলেক্টেড হলে কী হবে? এখানে ইলেক্টেড ইজ ফ্যাক্টিটিভ ভার্ব। আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর 2 নম্বরে লক্ষ্য করুন, হি রেইন আ রেইস, হিয়ার রেইন ইজ। আচ্ছা লক্ষ্য করুন, সে দৌড়েছিল একটি দৌড় প্রতিযোগিতায় বা রেইসে। তো এখানে দৌড়েছিল রেইসে, তো এখানে কিন্তু আমরা লক্ষ্য করি কগনেট ভার্বের সংজ্ঞাটা কী ছিল?
যে সকল ইন্ট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় কোনো ওয়ার্ডকে অবজেক্ট রূপে গ্রহণ করে। এখানে রেইনের সমজাতীয় একটা ওয়ার্ড রেইস না, অবশ্যই সেজন্য যেহেতু সে তার সমজাতীয় কোনো ওয়ার্ডকে অবজেক্ট রূপে গ্রহণ করছে সেজন্য এটি হয়ে যাবে একটি কগনেট ভার্ব। অ্যান্সার হবে টি। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা আপনারাই করে ফেলুন যে এটার অ্যান্সারটা আসলে কী হবে। এটা আপনাদের আশা করি কমেন্ট বক্সে আপনারা সবাই জানিয়ে দেবেন যে আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম। এখানে এই যে ড্রিমটা আছে, ড্রিমটা আসলে কোন ধরনের ভার্ব, এটা আশা করি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ফ্যাক্টরিটিভ ভার্ব কগনেট ভার্ব টপিকটা লিখে তারপরে 3 নাম্বার লিখে অ্যান্সারটা জানিয়ে দেবেন। নেক্সট, পজিটিভ ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ একটি ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো পজিটিভ ভার্বটা আসলে কি? পজিটিভ ভার্বটা হচ্ছে একজন অন্যজনের দ্বারা কাজ করে নিতে যে ভার্ব ব্যবহৃত হয় তাই হচ্ছে পজিটিভ ভার্ব। অর্থাৎ একটি ভার্ব বা একজন অন্য আরেকজনের দ্বারা কাজ করে নেবে, এই সকল ক্ষেত্রে যে সকল ভার্বগুলো ব্যবহৃত হয় সেই ভার্বগুলোকে বলা হয় হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন আমরা যদি এখানে লক্ষ্য করি, হি ইটস রাইস, এখানে ইটস আরেকটা সেন্টেন্স হচ্ছে হি ফিটস রাইস। হি ইটস রাইস মানে হচ্ছে সে ভাত খায়, আর হি ফিটস রাইস মানে হচ্ছে তাকে ভাত খাওয়ানো হয়। ঠিক আছে, তো এখানে ফিটস দ্বারা কি বোঝাচ্ছে? এই ফিটস কি হচ্ছে? তাকে কেউ, সে কি এই ভার্ব দ্বারা কোনো কাজ করতেছে না, তাকে কোনো কিছু করাচ্ছে, মানে একজন অন্যজনের দ্বারা কোনো কাজ করিয়ে নিচ্ছে। এই হি সে অন্য কারো কাছ থেকে কি তাকে অন্য কারোর কাছ থেকে ভাত খেয়ে নিচ্ছে আর কি। তো সেক্ষেত্রে এই ফিটস এটা কিন্তু এই পজিটিভ ভার্বের সংজ্ঞার মধ্যে পড়ে গেছে যে একজন অন্যজনের দ্বারা কাজ করিয়ে নিতে যে ভার্ব ব্যবহৃত হয়। তো এখানে ফিটস মানে হচ্ছে খাওয়ানো, সেক্ষেত্রে এই হি অর্থাৎ সে যে সাবজেক্ট, সে সাবজেক্ট কি নিজে খাচ্ছে না, সে কিন্তু অন্য কারো হাতে সে খেয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে এই ফিটস কিন্তু অন্যজনের দ্বারা কোনো কাজ করিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে ফিটস হয়ে যাবে একটি পজিটিভ ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পজিটিভ ভার্ব এবং ইটস এটি কিন্তু নন পজিটিভ ভার্ব। তো আমরা এখানে কিছু নির্দিষ্ট কিছু পজিটিভ ভার্বের তালিকা দেখতে পাচ্ছি এবং কিছু নন পজিটিভ ভার্ব মানে যেগুলো পজিটিভ ভার্ব না সেগুলো দেখতে পাচ্ছি। এগুলো আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবেন। এইটুকু মুখস্থ করে রাখতে পারলেই পজিটিভ ভার্ব সম্পর্কে আপনাদের পুরোপুরি একটা প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো এখানে দেখতে পাচ্ছি পজিটিভ ভার্ব এবং নন পজিটিভ ভার্ব। ইটের পজিটিভ ভার্বটা হচ্ছে ফিট, ইট শব্দের অর্থ খাওয়া এবং ফিট শব্দের অর্থ খাওয়ানো। লার্ন একটি নন পজিটিভ ভার্ব যেটা শব্দের অর্থ শেখা, এবং টিচ এটা হচ্ছে পজিটিভ ভার্ব যে শব্দের অর্থ শিখানো। নো শব্দের অর্থ জানা, ইনফর্ম জানানো, এটি একটি পজিটিভ ভার্ব। এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি নন পজিটিভ ভার্ব সম্পর্কে ফল শব্দের অর্থ পড়ে যাওয়া, যেখানে পজিটিভ ভার্ব হচ্ছে ফেল মানে ফেলে দেয়া। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি সি মানে দেখা এবং শো মানে দেখানো, যেখানে এটি হচ্ছে একটি পজিটিভ ভার্ব। তারপর নন পজিটিভ ভার্ব দেখতে পাচ্ছি রাইস কি উঠা, আর হচ্ছে রেইস মানে উঠানো। রিমেম্বার স্মরণ করা, রিমাইন্ড স্মরণ করানো। শাক পান করা, শাকল পান করানো, যেটি একটি পজিটিভ ভার্ব। লাই যেটি একটি নন পজিটিভ ভার্ব যে শব্দ তো শুয়ে থাকা, আর লে মানে শুয়ে রাখা, হ্যাঁ, যেটি একটি পজিটিভ ভার্ব। সো প্রিভিয়াস ইয়ার্সে আমরা একটি কোশ্চেন সলভ করি, পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব, অর্থাৎ নিচের এখান থেকে পজিটিভ ভার্ব যেটি সেটি খুঁজে বের করো। তো এখানে ফিড দেখতে পাচ্ছি আমরা, আই ফিড ইউ মানে আমি তোমাকে খাওয়াই। ঠিক আছে, সো এখানে ফিড যে দেখতে পাচ্ছি, সো এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট, স্টেট ভার্ব, যে সকল ভার্বগুলোতে কখনোই কন্টিনিউয়াস টেন্স বা V1 প্লাস আইএনজি এই যে ফর্মটা সেই ফর্মটি হয় না তাদেরকে বলা হয় স্টেট ভার্ব। স্টেট ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। সো স্টেট ভার্ব সম্পর্কে আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। স্টেট ভার্বটা আসলে কি? সংজ্ঞায় আমরা দেখলাম যে সকল ভার্বগুলোতে কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি যে ভার্বের সাথে আইনযুক্ত ফর্মটি থাকে, তাই না? তো সেই ফর্মটি কখনো হবে না, তাদেরকে বলা হবে হচ্ছে স্টেট ভার্ব। সাম স্টেট ভার্ব, তো আমরা এখানে কিছু নির্দিষ্ট স্টেট ভার্ব দেখতে পাচ্ছি, তো এগুলোকে আপনাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। তো এখানে প্রথমে যে স্টেট ভার্বটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিলিভ, তারপর বিলং, অ্যাপিয়ার, লাভ, হেট, সি, হিয়ার, ফিল, স্মেল,
টেস্ট, লাইক, ফরগেট, রিমেইন, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার। এই যে ভার্বগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্টেট ভার্বগুলো, এর সাথে কখনোই আপনি আইএনজি ফর্ম করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি অ্যাপিয়ারিং আইএনজি যুক্ত করে অ্যাপিয়ারিং করতে পারবেন না এরকমভাবে, অথবা লাভের সাথে আপনি আইএনজি যুক্ত করে কখনো লিখতে পারবেন, যেমন আই এম লাভিং ইউ, এটা কখনো হয় না, সবসময়ের জন্য হয় আই লাভ ইউ। যেমন আই এম হেটিং ইউ, আই এম সিইং ইউ, এরকমভাবে কিন্তু কখনো আপনি তৈরি করতে পারবেন না। যেমন আই ফিলিং ইউ, আই এম ফিলিং, এইরকমভাবে ফিলিং দিলে কিন্তু সেটি নাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আই এম ফিলিং ইউ কখনো ব্যবহার করা যাবে না। সো এগুলো হচ্ছে সবই স্টেট ভার্ব। সো এগুলোকে আপনাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। সো এর উপরে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করি। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে, হানি টেস্টস সুইট, হোয়াট ইজ এক্সপ্রেসড বাই দ্য ওয়ার্ড টেস্ট। আসলে কি এক্সপ্রেস করছে এই টেস্ট দ্বারা? স্টেট অফ ইমোশন, স্টেট অফ পারসিভিং, স্টেট অফ বিং, ইভেন্ট। এখানে অ্যান্সারটা হবে বি নাম্বার, স্টেট অফ পারসিভিং। যেহেতু এখানে ইমোশন বোঝাচ্ছে না, বিংও বোঝাচ্ছে না, সো এইটা হবে অ্যান্সার। এরপরে দেখেন 2 নম্বরে, হুইচ ওয়ান ইজ নট আ স্টেট ভার্ব। নিচের কোনটি কোনো স্টেট ভার্ব না? যেমন আমি ফিল দেখতে পাচ্ছি, এখানে ফিল আমরা শিখেছিলাম, এখানে ফিল আছে। সি, এটা আমরা দেখেছিলাম। টেস্ট, টেস্টও আমরা এখানে দেখেছিলাম। লাভ, লাভ কিন্তু আমরা এখানে পাইনি। সো লাভ কিন্তু এখানে কখনোই, লাভ এখানে হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ লাভ এখানে স্টেট ভার্ব না। সো এরকম টাইপসের কিন্তু অনেক প্রশ্ন আপনাদের বিভিন্ন পরীক্ষা আপনারা দেখতে পাবেন। সো এগুলো ভালোভাবে আপনারা মুখস্থ করে রাখবেন। নেক্সট, গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব আসলে কি? গ্রুপ ভার্ব হচ্ছে যে সকল ভার্ব এর পরে প্রিপজিশন বসে ভিন্ন অর্থ প্রকাশ করে। ভার্বের যে অর্থ সেটা অন্য কোনো প্রিপজিশনের সাথে যুক্ত হয়ে সে অর্থটা চেঞ্জ হয়ে ভিন্ন একটা অর্থ প্রকাশ করবে, সে সকল ভার্বকে বলা হয় গ্রুপ ভার্ব, অথবা এগুলোকে ফ্রেজাল ভার্বও বলা হয়, এবং এগুলোকে আবার প্রিপজিশনাল ভার্বও বলা হয়। এদেরকে শুধু গ্রুপ ভার্ব না, ফ্রেজাল ভার্ব এবং প্রিপজিশনাল ভার্ব, এগুলো সবগুলো কিন্তু বলা হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। শি লুকস আফটার হার মাদার। এখানে লুকস আফটার দেখতে পাচ্ছি, আমরা জানি লুক শব্দের অর্থ কি? দেখা। আর এখানে লুকস আফটার, আফটার একটা প্রিপজিশন, এই লুকস আফটার একসাথে যুক্ত থাকার কারণে এটি কিন্তু হয়ে গেছে একটি গ্রুপ ভার্ব, এবং যার শব্দের অর্থ হয়ে যায় দেখাশোনা করা। ঠিক আছে, যেখানে লুকসের শব্দ অর্থ ছিল হচ্ছে শুধু দেখা, আর এখানে লুকস আফটার হয়ে গেছে কি দেখাশোনা করা। তো দেখাশোনা করা আর কোথায় আছে দেখা, তো এখানে কিন্তু আফটার যোগ হয়ে কিন্তু এটি হয়ে গেছে একটি গ্রুপ ভার্ব। সো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এটি একটি, এখানে আছে ভার্বাল ইডিয়াম, এটা নাকি রেগুলার ভার্ব, নাকি ইনট্রানজিটিভ ভার্ব, নাকি ফ্রেজাল ভার্ব? অবশ্যই এটি হবে একটি ফ্রেজাল ভার্ব। সো এই সম্পর্কে আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন। সো নেক্সট, সো এখন আপনারা যেই টপিকটি সম্পর্কে শিখতে পারবেন সেটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমরা কিন্তু এ সম্পর্কে হয়তো অনেক ক্ষেত্রেই মিস্টেক করে থাকি। সো এই সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। সো এখন খুব ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন, কারণ অনেক ভালো কিছু আপনারা এখন শিখতে যাচ্ছেন। এগুলো ব্যবহার করে কিন্তু আপনারা নিজে নিজে সেন্টেন্স মেক করতে পারবেন, যেটি আপনার ইংলিশের 4টি স্কিলেই সহায়তা করবে। সো প্রথমে আমরা আসি, টপিকটির নাম কি? মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, এগুলোর ব্যবহার, এগুলো ব্যবহার করে কীভাবে সেন্টেন্স মেক করতে হয়। এইসব ভার্বের জন্য একটা স্ট্রাকচার ফলো করতে হবে, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আবার ভার্ব, অর্থাৎ 2বার ভার্ব হবে এখানে। অবজেক্টের পর একবার ভার্ব, অবজেক্টের আগে আর একবার ভার্ব হবে, এবং এই যে অবজেক্টের আগে যে ভার্ব অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্বটা, এই ভার্বগুলো হবে হচ্ছে এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছেন, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, এগুলো। তো এই স্ট্রাকচার ফলো করে সাধারণত কী ক্ষেত্রে আসলে এই মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প এগুলো ব্যবহৃত হয় সেটাই আমরা এখন শিখব। প্রথমেই আমরা চলে আসি মেকের ব্যবহারের ক্ষেত্রে। প্রথমে মেকের ব্যবহারটার জন্য আমরা যে স্ট্রাকচার দুটি মনে রাখবো সেটি হচ্ছে মেক প্লাস পারসন প্লাস V1, আবার মেক প্লাস ইমপারসন। পারসন মানে আমরা সবাই জানি ব্যক্তি, কোনো ব্যক্তি যদি না হয়, ব্যক্তির পরে কি হয়? বিহন। আবার মেক প্লাস ইমপারসন, অর্থাৎ যদি ব্যক্তি না হয়ে অন্য কিছু হয়, বস্তু হতে পারে অথবা অন্য কিছু হতে পারে, বাট ব্যক্তি হবে না, সেগুলোকে আমরা বলতে পারি ইমপারসন। তো ইমপারসনের পরে কি হবে? ভিওন, অর্থাৎ মেক প্লাস পারসন অথবা ইমপারসন প্লাস V1। ফর এক্সাম্পল,
মেক প্লাস পার্সন প্লাস ভি ওয়ান এক্ষেত্রে কীভাবে হবে, আই মেড হিম লাফ। আই মেড, এখানে মেড কিন্তু মেকের একটা পাস্ট ফর্ম। সো এখানে আই মেড হিম, এখানে মেড এই যে মেক, তারপর কি পার্সন আছে দেখুন পার্সন, তারপর কি আবার ভি ওয়ান, এই যে ভি ওয়ান আমরা ব্যবহার করলাম লাফ। সো আই মেড হিম লাফ, আমি তাকে হাসতে বাধ্য করলাম। এরপরটা দেখতে পাচ্ছি আই মেক ইট রান, এখানে মেক তারপরে কিন্তু বস্তুবাচক, তারপরে কিন্তু আবারও আমরা ভি ওয়ান ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে আমরা এখন কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করি। সো প্রিভিয়াস ইয়ার্সের প্রথমে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট ট্রান্সলেশন অফ আমি তাকে বোঝাতে চেষ্টা করব। আমি তাকে বোঝাতে চেষ্টা করব, এই যে সেন্টেন্সটি বা বাক্যটি দেখতে পাচ্ছেন এটার কারেক্ট ট্রান্সলেশন আসলে কোনটি সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। প্রথমে আমরা এই নাম্বারে আসি, আই উইল ট্রাই মেকিং হিম। আমরা জানি ট্রাই মেকিং, তো মেক কখনো এখানে আইনযুক্ত হবে না, কারণ আমরা জানি এখানে মেক শুধুমাত্র হতে পারে, আইনযুক্ত ফর্মটা এখানে হবে না, সেক্ষেত্রে অ্যান্সারটা ভুল। তারপরে দেখতে পাচ্ছি আই উইল ট্রাই মেক, হবে না, কারণ ট্রাইয়ের সাথে সবসময় টু ব্যবহৃত করতে হয়, কারণ আমরা জানি আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, এরকমভাবে জিনিসটা আসলে বলি, বাট আমরা কখনো এরকম বলি না আই উইল ট্রাই মেক। ট্রাইয়ের সাথে সবসময় টু এখানে ব্যবহৃত হবে, কারণ এখানে ইনফিনিটিভ হিসাবে টু ব্যবহার করতে হবে। এই ট্রাই যেহেতু একটি ভার্ব এবং মেক যেহেতু একটি ভার্ব, সেক্ষেত্রে আমাদের এখানে একটি ইনফিনিটিভ ব্যবহার করা দরকার ছিল, সেক্ষেত্রে আমাদের এই বি নাম্বার অ্যান্সারটাও কি ইনকারেক্ট। সি নাম্বারে দেখতে পাচ্ছি আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। সি নাম্বার অ্যান্সারটা লক্ষ্য করুন, আই উইল ট্রাই টু মেক, যেহেতু টু মেক এখানে আসছে মানে ইনফিনিটিভ, যে দুইটি ভার্বের দ্বিতীয় নম্বর ভার্বের পরে অবশ্যই দ্বিতীয় নম্বর ভার্বের পূর্বে অবশ্যই আমাদেরকে কি ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা টু এখানে ব্যবহার করলাম, এবং টু মেক যেহেতু ব্যবহার করলাম, সো মেকের পরে আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি এবং পরে আবার ভি ওয়ান দেখতে পাচ্ছি, সো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে হচ্ছে সি। 2 নম্বর কোশ্চেনটি একটু ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করুন, দি স্মেল অফ দ্য ফুড মেক্স মাই মাউথ ড্যাশ। আচ্ছা, এখানে আমাদের মেক্স দেখতে পাচ্ছি, এখানে দি স্মেল অফ দ্য ফুড এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, এবং পরে দেখতে পাচ্ছি মেক্সের পরে আবার এখানে কি মাই মাউথ অবজেক্ট। সো এখানে যেহেতু মাই মাউথ কোনো বস্তুবাচক বা ইমপার্সন, তো সেক্ষেত্রেও এখানে কী হবে ভি ওয়ান বসবে। সো এখানে যে ভার্বগুলো দেখতে পাচ্ছেন এই ভার্বের মধ্যে কোনটি ভি ওয়ান, হ্যাঁ ওয়াটার এটা হচ্ছে আপনাদের ভি ওয়ান। সো ওয়াটার এই জিনিসটি আপনাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ দি স্মেল অফ দ্য ফুড মেক্স মাই মাউথ ওয়াটার, অর্থাৎ খাবারের ঘ্রাণটি আমার মুখে পানি এনে দিয়েছিল, পানি আনতে বাধ্য করেছিল, এরকম অর্থটা এখানে প্রকাশ করবে। বাধ্য করা অর্থে আপনারা এইরকম মেকটে ব্যবহার করে কিন্তু সেন্টেন্স মেক করে ফেলতে পারেন। যেমন এখানে এই সেন্টেন্সটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে আসলে সেন্টেন্স মেক করতে হয়। আওয়ার টিচার মেক্স আস, সেম এইটার মতোই মেক্স, তারপর আস, মেকের পরে অবজেক্ট, তারপর আবার কী হবে ভি ওয়ান। তো ভি ওয়ান কোনটা ওয়ার্ক, অবশ্যই এখানে কী হবে বি নাম্বার অ্যান্সার কারেক্ট হবে, অর্থাৎ মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড, কারণ আমরা জানি পার্সন অথবা ইমপার্সনের পরে অবশ্যই ভি ওয়ান ফর্ম বসবে, টু প্লাস ওয়ার্ক হবে না, ওয়ার্কিং হবে না, ওয়ার্কড এটাও হবে না, কারণ এটা পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম এরকম হয়। সো আমাদের ব্যবহার করতে হবে এখানে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভি ওয়ান ব্যবহার করতে হবে, ভি টু অথবা ভি থ্রি এটা ব্যবহার করা যাবে না। সো সেক্ষেত্রে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে ওয়ার্ক, এবং এটার অর্থ কী হয় লক্ষ্য করুন, আওয়ার টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড, মানে হচ্ছে আমাদের শিক্ষক আমাদেরকে কঠোর কাজ করতে বাধ্য করলেন। সো বাধ্য করা ইংলিশ, এরকম ইংলিশ আপনারা মেক করতে কিন্তু এই মেক ব্যবহার করতেই পারেন। তো এরপরে দেখতে পাচ্ছি 4 নম্বরে, দি টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। তাহলে কী হবে, দি চিলড্রেন অবজেক্ট মেড, এটা একটি এই যে মেড দিয়ে আমরা সেন্টেন্স মেক করতেছি, এবং পরে কী হয় ভি ওয়ান, অবশ্যই ভি ওয়ান হবে। সো এখানে কি ভি ওয়ানটা কি এ, রিড, অর্থাৎ অর্থটা এরকম হয় যে শিক্ষক বাচ্চাদের বই পড়তে বাধ্য করেছিলেন। সো আশা করছি মেক ব্যবহার করে আপনারা নিজেই সেন্টেন্স মেক করতে পারবেন, এবং কোনো পরীক্ষা যদি এরকম কোশ্চেন এসে থাকে আপনারাও সেগুলো অ্যান্সার করতে পারবেন। সো নেক্সট, সো মেকের ব্যবহারটা শেখার পরে আমরা এবার যেটি শিখব সেটি হচ্ছে লেটের ব্যবহার। লেটের জন্য আমরা মেকের মতোই একটি স্ট্রাকচার ফলো করব। এখানে দেখতে পাচ্ছি লেট প্লাস পার্সন অর ইমপার্সন প্লাস ভি ওয়ান, অর্থাৎ লেটের পরে যদি পার্সন থাক অথবা ইমপার্সন থাক, ব্যক্তি থাক অথবা যদি কোনো বস্তু অথবা অন্য কিছু থাক, তারপরে অবশ্যই ভি ওয়ান বসবে।
আমরা এখানে কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করি লেট দিয়ে। হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার। এক নম্বর আমরা দেখতে পাচ্ছি হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার। তো এখানে লেট হচ্ছে, এখানে লেট দেখতে পাচ্ছি এবং এরপরে দেখতে পাচ্ছি মি। সো মি যেহেতু দেখতে পাচ্ছি, মি কি এখানে পার্সন, তো লেট প্লাস পার্সন, আমরা লেট পাইলাম, তারপর পার্সন পাইলাম, তারপরে কি হবে V1। সো V1 এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে প্লে, অর্থাৎ পুরো সেন্টেন্সটা হবে এরকম, হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার। আচ্ছা, তারপরে আমরা 2 নাম্বার চলে আসি, আই লেট হিম ড্যাশ দেয়ার। এখানে গোটাকে আমাদের চেঞ্জ করতে হবে, যেহেতু দেখতে পাচ্ছি আমরা এখানে লেট তারপরে কোনো একটা পার্সন, তারপর কী হবে V1, অর্থাৎ গোই হয়ে যাবে। তারপরে শি ডিড নট লেট মি ড্যাশ হোয়াট শি ওয়াজ পেইন্টিং। শি ডিড নট লেট মি ড্যাশ হোয়াট শি ওয়াজ পেইন্টিং। সে আমাকে দেখায় নাই, তো এখানে সি অর্থে এখানে আসছে সে আমাকে দেখায় নাই যেটা সে পেন্টিং করতেছিল। তো এখানে আমাদেরকে আমরা জানি যে লেটের পরে যে কোনো পার্সন থাকে তারপরে কি হয়, অবশ্যই V1 বসে, তার মানে এখানে অ্যান্সার হবে সি হচ্ছে এখানে V1। তো এভাবে কিন্তু আমরা সেন্টেন্স মেকও করতে পারি, যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন আই লেট হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যেতে দিয়েছিলাম, অর্থাৎ অনুমতি বোঝাতে সাধারণত এই লেটের ব্যবহারটা এখানে করা হয়েছে। যেমন এখানে হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার, অর্থাৎ সে আমাকে গিটারটি প্লে করতে বা বাজাতে দেয়নি। তারপর এখানে শি ডিড নট লেট মি সি, সে আমাকে দেখতে দেয়নি, দেখতে অনুমতি দেয়নি বা দেখতে দেয়নি হোয়াট শি ওয়াজ পেইন্টিং, যেটা তিনি আঁকতেছিলেন। সো এভাবে লেট প্লাস পার্সন আর ইমপার্সন প্লাস V1 দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স মেক করে ফেলতে পারি। আচ্ছা, তারপর লেটের পরে হচ্ছে আমাদের গেট এর ব্যবহার। তো গেটের ব্যবহার নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে। তো এখানে আমরা জাস্ট দুটি স্ট্রাকচার পড়বো, এর মাধ্যমে আমরা গেট দিয়েও সেন্টেন্স মেক করতে পারবো। সো গেট দিয়ে আমরা প্রথমে দেখবো হচ্ছে গেট প্লাস পার্সন প্লাস টু। এখানে কিন্তু আমাদের একটা এক্সট্রা টু চলে আসতেছে, যে গেট প্লাস পার্সন প্লাস টু প্লাস V1, ঠিক আছে, গেট প্লাস পার্সন প্লাস টু প্লাস V1। আর গেট প্লাস যদি ইমপার্সন হয়, অর্থাৎ ব্যক্তি না হয় বস্তু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লাস B3 ব্যবহার করতে হবে। ইমপার্সন হলে B3, পার্সন হলে 2 প্লাস V1, মাথায় রাখবেন। প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে, আই গট মাই কার ড্যাশ। এখানে কি হবে, যেহেতু আই গট গেট আমরা পাচ্ছি, তারপরে মাই কার, তাহলে কার কি কোনো ব্যক্তি না, এটা হচ্ছে ইমপার্সন অর্থাৎ কোনো বস্তু। তো সেক্ষেত্রে আমাদের কী ব্যবহার করতে হবে B3। তো সেক্ষেত্রে আমরা B3 খুঁজে বের করবো। B3 হচ্ছে B নাম্বার, রিকোয়ার্ড, অর্থাৎ আমি আমার গাড়িটি সারিয়ে নিয়েছিলাম। তো এখানে সারিয়ে নেওয়া অর্থে আমরা কিন্তু এখানে গট প্লাস এই যে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা ব্যবহার করতেই পারি। তারপরে 2 নাম্বারে উই গট আওয়ার সার্ভেন্টস, ওয়াশটাকে আমাদের চেঞ্জ করতে হবে ড্যাশ আওয়ার লিভিং রুম। তো এখানে দেখতে পাচ্ছি সার্ভেন্ট মানে কি কর্মচারী, তো কর্মচারী কি অবশ্যই ব্যক্তি। সো গেট প্লাস পার্সন আমরা পাচ্ছি, তারপরে কী ব্যবহার করতে হবে 2 প্লাস V1। সো আমাদের 2 প্লাস V1 বের করতে হবে এখান থেকে। সো টু ওয়াশ, এখান থেকে অ্যান্সারটা কারেক্ট হবে। সো কারেক্ট অ্যান্সার ইজ 2 প্লাস V1 অর্থাৎ 2 ওয়াশ। সো সেন্টেন্সটা হবে এরকম, উই গট আওয়ার সার্ভেন্টস টু ওয়াশ আওয়ার লিভিং রুম। আমাদের লিভিং রুমটা পরিষ্কার করার জন্য আমাদের কিছু সার্ভেন্ট নিয়ে আসছিলাম বা পেয়েছি, এরকম। তারপরে 3 নাম্বার দেখতে পাচ্ছি মাসুমা গট হার ট্রান্সক্রিপ্টস ড্যাশ টু দ্য ইউনিভার্সিটি। তো এখানে সেন্টটা পরিবর্তন করতে হবে। তো ট্রান্সক্রিপ্ট এটা কি বস্তুবাচক অবশ্যই। সো যদি বস্তুবাচক হয় তাহলে কি হবে ইমপার্সন। সো ইমপার্সন যেহেতু তাহলে হবে কি V3। সো গেট পাচ্ছি, তারপরে এই যে আমরা ইমপার্সন পাচ্ছি, তারপরে কি হবে এখানে V3। তো সেন্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম অথবা V3 ফর্মটা হচ্ছে সেন্ট, এই যে এইটা। সো কারেক্ট অ্যান্সার হবে এইটা, সি নাম্বার। সো এখানে অর্থটা কীরকম হয়, যে মাসুমা তার ট্রান্সক্রিপ্টগুলো ইউনিভার্সিটিতে জমা দিয়েছে। সো এই হচ্ছে আমাদের মেক, লেট এবং গেটের ব্যবহার। নেক্সট এবারে আমরা শিখব হ্যাবের ব্যবহার, যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সো হ্যাবের ব্যবহারের জন্য আমরা দুটি স্ট্রাকচার মনে রাখবো, একটি হচ্ছে হ্যাভ প্লাস পার্সন প্লাস V1, একটা হচ্ছে হ্যাভ প্লাস ইমপার্সন প্লাস V1। যেমনিভাবে আমরা একটু আগে গেট শিখেছিলাম, এটা এবং সেটা কিন্তু গেট এবং হ্যাবের ব্যবহার দুটো কিন্তু প্রায় সিমিলার, শুধু পার্থক্য হচ্ছে গেটে ছিল কি গেট প্লাস পার্সন প্লাস 2 প্লাস V1, বাট এখানে হচ্ছে হ্যাভ প্লাস পার্সন প্লাস V1, 2টা এখানে নাই।
আর বাকি সেকেন্ড এক্সাম স্ট্রাকচারটা কিন্তু ঠিক আগেরটার মতোই, হ্যাভ প্লাস ইন পারসন প্লাস V3, যেটা ছিল গেট প্লাস ইন পারসন প্লাস V3। সো আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে। সো আই হ্যাড ইউ ওয়াচ দ্য কার, এখানে দেখতে পাচ্ছি হ্যাড একটি হ্যাভ ভার্ব প্লাস ইউর, এখানে দেখতে পাচ্ছি ইউটা কি এখানে পারসন। সো পারসনের পর কী হবে V1, এই যে ওয়াশ V1, অর্থাৎ আমি তোমাদের আমার গাড়িটি পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে আই হ্যাড দ্য কার ওয়াশড, আই হ্যাড তারপর একটা ইন পারসন, তারপরে কী দিছি আমরা V3 ফর্ম ব্যবহার করছি। সো V3 ফর্ম ব্যবহার করার কারণে এখানে কিন্তু এটার অর্থ হয়ে গেল এরকম যে আমি আমার গাড়িটি পরিষ্কার করিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমি তোমার দ্বারা আমার গাড়িটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, করে নিয়েছি। আচ্ছা, অর্থ তাহলে আপনারা বুঝতে পারছেন, এবং এরকম অর্থের দিক থেকে যে আপনাদের ইংলিশ ট্রান্সলেশন যদি করতে হয় সেটা আমরা আশা করি এখন এই স্ট্রাকচার অনুযায়ী পারবো। আচ্ছা, তারপরে আমরা কিছু এখন প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন সলভ করব। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে কাজটি আমি অবশ্যই করিয়ে নিব, কাজটি আমি অবশ্যই করিয়ে নিব, এই বাক্যটিকে কি করতে বলছে সঠিক ইংরেজি অনুবাদ বের করতে বলছে, যে এর মধ্যে কোনটি আসলে এটার কারেক্ট ট্রান্সলেশন বা সঠিক ইংরেজি অনুবাদ। কাজটি আমি অবশ্যই করিয়ে নিব, তো এখানে কোনটি আমরা খুঁজব। দেখতে পাচ্ছি আই মাস্ট ডু দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক শিওরলি, আরটা হচ্ছে আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান। এখানে লক্ষ্য করুন হ্যাভ আছে, মাস্ট হ্যাভ হচ্ছে অবশ্যই কোনো কিছু করার ক্ষেত্রে মাস্ট হ্যাভ ব্যবহার করতে পারি, এবং তারপর বস্তুবাচক কিছু একটা দিলাম আমরা ইন পারসন, তারপর কি দিব V3 ফর্ম ডান, অর্থাৎ আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান। এটা কিন্তু অনেক বড় একটা পরীক্ষা আসছে BCS পরীক্ষায়। সো এভাবে কিন্তু আমরা অবশ্যই অনেক এক্সাম্পল প্র্যাকটিস করব। তারপরে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে D। 1 নম্বরে আমি কাজটি আমি অবশ্যই করে নিব, এটার ইংরেজি অনুবাদ হচ্ছে আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান। মাস্ট হ্যাভ অবশ্যই কোনো কিছু অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপর 2 নম্বরে দেখি আমরা, 2 নম্বরে দেখতে পাচ্ছি আই কুডেন্ট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, অর্থাৎ আমি আমার কম্পিউটারটি নিজে সারাতে পারিনি। হ্যাঁ, সুতরাং আই ড্যাশ অ্যাট আ শপ, সুতরাং আমি শপে কি এখানে দেখতে পাচ্ছি হ্যাড ইট মেন্ডেড, ডিড ইট মেন্ট, হ্যাড মেন্ডেড, কি হবে এখানে দেখতে পাচ্ছি আই ড্যাশ, তাহলে আমাদের হ্যাভ ভার্ব দিয়ে কিছু একটা করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি এইটা দেই হ্যাভ ভার্ব ব্যবহার করে, তাহলে অবশ্যই আমাদেরকে একটা পার্সন অথবা ইমপার্সন আনতে হবে, যেহেতু কম্পিউটার এখানে বিষয়টা। সো কম্পিউটারের ক্ষেত্রে তো অবশ্যই সেটি একটি ইমপার্সন, সো এর প্রোনাউন হিসেবে ইট ব্যবহৃত হবে। সো এখানে ইট ব্যবহৃত হয়েছে, দেখুন হ্যাড তারপরে ইট ব্যবহার করলাম, তারপরে মেন্ট, বাট মেন্ট হচ্ছে এখানে V1, আমাদের লাগবে কি যদি আমরা ইমপার্সন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে লাগবে V3। সো আমরা হ্যাড পাইলাম প্রথমে এই নাম্বারে, তারপরে যে কম্পিউটারের জন্য ইটও পাইলাম, তারপরে মেন্ডেরও পাইলাম V3, অর্থাৎ হবে হচ্ছে সো আই হ্যাড ইট মেন্ডেড অ্যাট আ শপ, আমি একটা দোকানে নিয়ে বা শপে নিয়ে সারিয়ে নিয়েছিলাম। সো এখানে কিন্তু আমরা এই নাম্বারে কারেক্ট অ্যান্সার ব্যবহার করব। সো আশা করছি হ্যাভ ভার্ব ব্যবহার করে আমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার দিয়ে ফেলতে পারবো এই স্ট্রাকচার অনুযায়ী। আমি বিষয়টি আরেকবার রিভিউ করি, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাভ ভার্বের জন্য 2টি স্ট্রাকচার, একটা হচ্ছে হ্যাভ প্লাস পারসন প্লাস V1, আর একটা হচ্ছে হ্যাভ প্লাস ইমপারসন প্লাস V3, এবং এখানে একটি ট্রান্সলেশন দেখতে পাচ্ছিলেন যেখানে আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান, এখানে এই স্ট্রাকচারটি ফলো করছে এইটি। এবং সেকেন্ডটা দেখতে পাচ্ছেন যে আই কুডেন্ট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, সো আই হ্যাড ইট মেন্ডেড, বিকজ এখানে হ্যাড তারপর ইটটা হচ্ছে এখানে ইমপারসন, যেহেতু এখানে ইমপারসন হিসেবে কম্পিউটার ব্যবহৃত হয়েছে, ইটটা হচ্ছে এই কম্পিউটারের প্রোনাউন, ঠিক আছে। তো সেজন্য ইটটা কিন্তু একটা বস্তু, তো সেক্ষেত্রে ইমপারসনিটি, সো এরপরে অবশ্যই কী ব্যবহৃত হবে V3 ব্যবহৃত হবে। সো মেন্ডেড ব্যবহৃত করলাম আমরা, সো আই হ্যাড ইট মেন্ডেড অ্যাট আ শপ। নেক্সট, আমরা আজকের ক্লাসের একেবারে শেষে চলে আসলাম, এবং শেষে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। ভার্বকে আমরা তো V1, V2, V3 সম্পর্কে সকলেই জানি, এগুলোর উপর ডিপেন্ড করে ভার্বকে 2টি ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব, ঠিক আছে। স্ট্রং ভার্বটা আসলে কি?
স্ট্রং ভার্বটা হচ্ছে যে সকল ভার্ব এর ভিতরের ভাওয়েল যেটি থাকবে, ভার্বের ভিতরে যখন ভাওয়েল থাকে সেই ভাওয়েলটি কী হয়ে যায়, পরিবর্তন করে ফেলে, পরিবর্তন করে এন ইএন অথবা এনি, এন ইএন অথবা এনি যোগ করে V2 ও V3 ফর্ম গঠন করে, তখন সেগুলোকে আমরা স্ট্রং ভার্ব বলে থাকি। আমি আবার বলতেছি, যে সকল ভার্ব এর ভিতরের ভাওয়েলটি পরিবর্তন করে এন ইএন অথবা এনি যোগ করে V2 ও V3 ফর্ম গঠন করে, তখন তাকে আমরা স্ট্রং ভার্ব বলে থাকি। ফর এক্সাম্পল বিগিন, এখানে এই বিগিনের মধ্যে কোনটি আসলে ভাওয়েল, এই যে আইটা হচ্ছে কি ভাওয়েল। সো এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে V2 ফর্মে, যেমন এখানে পরিবর্তন হয়ে গেছে কি বিগেইন, এ হয়ে গেছে। এবং লাস্টে আমরা কীভাবে করলাম, যেহেতু এখানে এন আছে, সো এখান থেকে আমাদের এন ইএন এনিয়ে নেওয়া লাগতেছে না, সেটা হবে এরকম বিগিন, বিগেইন এবং বিগান। বাট এইটা লক্ষ্য করুন, নো, নো এর এখানে কিন্তু ওটা হচ্ছে ভাওয়েল, সো এটা পরিবর্তন হয়ে গেল ই, নো নিউ হয়ে গেল, ঠিক আছে V2 ফর্মে। এবং V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে হয়ে গেল কি নোন, অর্থাৎ একটা এক্সট্রা এন কিন্তু এখানে যুক্ত হয়ে গেল এবং সেটা হয়ে গেল V3 ফর্ম। সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এন ইএন এবং এনি এটি এগুলো সাধারণত এই V3 ফর্মটার সাথে যুক্ত হয়, ঠিক আছে। আর V2 ফর্মের জন্য শুধুমাত্র এই যে ভাওয়েলটা, এই যে ভাওয়েলগুলো সেটা পরিবর্তন হয়ে এখানে পরিবর্তন হয়ে যায়, আর V3 ফর্মের ক্ষেত্রে এগুলো যুক্ত হয়ে যায় লাস্টে। চাচাদেরকেই আচ্ছা, আশা করছি আপনারা স্ট্রং ভার্বগুলো বুঝতে পারছেন। তো বইয়ে স্ট্রং ভার্ব অনেক দেওয়া আছে, সেগুলো আশা করি আপনারা ভালোভাবে মুখস্থ করে রাখছেন। আর যদি মুখস্থ নাও করে থাকেন, আশা করব আপনি এগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেলবেন, কারণ এগুলো কিন্তু আপনাদের সব জায়গায় লাগবে। যে কোনো গ্রামার আপনি ইংলিশে পড়েন, সব জায়গায় স্ট্রং ভার্ব, উইক ভার্বের মুখস্থ করা এই ভার্বগুলো আপনাদের লাগবেই, মাস্ট। সো এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন। এটা একদম ক্লাস 5 থেকে ইন্টার পর্যন্ত সব ক্লাসের বই এটা আছে, এটা কাইন্ডলি মুখস্থ করে রাখবেন। তারপরে হচ্ছে উইক ভার্ব। উইক ভার্ব হচ্ছে যে সকল ভার্ব এর শেষে ডি, ইডি অথবা টি যোগ করে V2 ও V3 গঠন করে, তখন তাকে বলা হয় উইক ভার্ব। কি ডি, ইডি, টি এগুলো যখন যোগ হয়ে V2 এবং V3 গঠন করে, তখন তাকে বলা হয় উইক ভার্ব। ফর এক্সাম্পল আস্ক, এটা হচ্ছে V1, এর সাথে আমরা ইডি যদি যোগ করি তাহলে সেটি হয়ে যায় V2 এবং V3ও এই ইডি যুক্তই হয়ে থাকে। আর সাধারণত V2 এবং V3 ফর্মটা এই উইক ভার্বের সেমই হয়ে থাকে। এবং লার্ন, লার্নের সাথে দেখুন টি যুক্ত হলো, লার্ন V2 ফর্মে লার্নড এবং V3 ফর্মে কি লার্নড, টি যুক্ত হয়ে গেছে। বাস এরকম হচ্ছে উইক ভার্ব। সো আপনারা এগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এগুলো আশা করি আপনারা মুখস্থ করে রাখবেন। সো আমরা এখন কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখি এর উপরে। ফার্স্টেই আমরা যেটা দেখতে পাচ্ছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেট অফ ভার্ব ইজ কারেক্ট। নিচে যে আপনারা ভার্বের সেটটি দেখতে পাচ্ছেন, 4টি সেট, এর মধ্যে কোনটি আসলে কারেক্ট সেটাই জানতে যাচ্ছে। 1 নম্বরে দেখতে পাচ্ছি V1 এবং এটা V3 ফর্ম, V1 V3। সো এটা দেখতে পাচ্ছি এখানে আন্ডো, আনডিড, সিঙ্ক, সেইঙ্ক। V3 ফর্ম তো সেইঙ্ক কখনোই হবে না। তারপরে স্মিথ, স্মোট, এটা হচ্ছে V2 ফর্ম, V3 না। বাট ওভার রাইট এবং ওভার রাইটেন, আমরা জানি রাইট, রোড, রাইটেন, তো সেখান থেকেই ওভার রাইট, ওভার রোড, ওভার রাইটেন। সো যেহেতু এটা V3 ফর্ম এবং এটা V1, সো এটা এখানে কিন্তু এই সেটটি মিলে গেল। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে টি। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার কন্টেইন কারেক্ট সিম্পল পাস্ট অফ দ্যাট ভার্ব। সিম্পল পাস্ট আসলে কোনটির কারেক্ট সেটাই বের করতে বলছে। সিম্পল পাস্ট কি V2 ফর্ম, জাস্ট V2। সো V2 ফর্ম আসলে কোনটা কারেক্ট। এই নাম্বার দেখতে পাচ্ছি ফল, ফলেন, ফলেন যেখানে সেটা কি, এটা হচ্ছে V3 ফর্ম, কারণ ইএন জাস্ট যুক্ত আছে। তারপরে হচ্ছে অ্যারাইজ, অ্যারাইজেন ইএন যুক্ত আছে, তার মানে এটা হবে না। ড্র, ড্রোন, এই যে এন যুক্ত আছে, তার মানে এটা V3 ফর্ম। এটা একটু আগে আমরা এখানে এই স্ট্রং ভার্ব শেখার সময় শিখেছিলাম। বাট এখানে দেখতে পাচ্ছি নো, নিউ, জাস্ট এখানে কি এই ভাওয়ালটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটি কী হবে, একটি স্ট্রং ভার্ব। এখানে এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আশা করছি আপনারা আজকে ভার্ব সম্পর্কে যতটুকু শিখেছেন খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। আর সবাইকে নেক্সট ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।